তো আজকে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি হবে, মানে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির এবার থেকে যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, পলিসি, লিগাল ফ্রেমওয়ার্ক, এইসবগুলো আমরা পড়ব। যখন আগের দিন আমরা শ্যালো ইকোলজি, ডিপ ইকোলজি, এনভায়রনমেন্টে যখন পড়েছিলাম, তখন আমরা পড়েছিলাম যে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার একটা ব্যাপার স্যাপার তখন থেকে স্টার্ট হয়ে গেছিলো, যেটা আর্নেন এইস সেই সময় থেকে স্টার্ট করেছিলাম। কিন্তু ওই প্রোটেক্ট করার কথাটা তো মুখে বললে শুধু হবে না, সেই প্রোটেক্ট করার ব্যাপারটাকে মানে আমাদের করতে হবে প্রোটেক্টটা। তো সেই প্রোটেক্ট করার জন্য তো বিভিন্ন রকম প্রোটোকল বা কনভেনশন বা বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো সেই কারণের জন্য বিভিন্ন সময় থেকে চিন্তাভাবনা চলছিল। তো প্রথম পৃথিবীতে অল ওভার ওয়ার্ল্ড প্রথম যে কনভেনশনটা এসেছিলো, আচ্ছা তার আগে একটুখানি বলে রাখি, আমরা তিনটে জিনিস পড়েছি। একটা গেল হচ্ছে প্রথম যেটা আমরা পড়ি কনফারেন্স, তাই তো, বিভিন্ন কনফারেন্স হয় তো, কনফারেন্স, কনভেনশন আর প্রোটোকল, এই তিনটের মধ্যে পার্থক্য কী? কনফারেন্স মানে হচ্ছে ধর কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে যখন আলোচনা হয়, মানে অনেকগুলো দেশের মানুষ যখন সেখানে পার্টিসিপেট করে তখন সেটাকে বলা থাকে কনফারেন্স। কনভেনশন কাকে বলছে? তখন যেই কনফারেন্সের মাধ্যমে যখন কোনো নেগোশিয়েশাবল কোনো রকম আলোচনা হয়। নেগোশিয়েশন মানে জানিস, ধর তোরা কোনো একটা জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করলি, যেটা ধর কোনো একটা প্রাইভেট ইনস্টিটিউট, এবার সেখানে গিয়ে বললে আপনি কত এক্সপেক্ট করছেন চাকরি, বললো আমি 15,000 টাকা এক্সপেক্ট করছি, ওরা বললো না আমি 10,000 টাকা দিতে পারবো, তার মানে এটাকে কী বলা হয়? এটাকে নেগোশিয়েশন, তাই তো। তো কনভেনশন মানে যেখানে নেগোশিয়েবল কাজকর্ম হয়, মানে ধর বিভিন্ন দেশ একটা জায়গায় মিটিং করলো, তাতে ঠিক করা হলো আচ্ছা আমাদের দেশে পলিউশনকে কন্ট্রোল করার জন্য আমরা এই স্ট্র্যাটেজি নেব। সেই স্ট্র্যাটেজিগুলো কী ঠিক করা হলো সবার মধ্যে, মানে আলোচনা করার মাধ্যমে, তখন সেটাকে বলা থাকে যে ফ্রেমওয়ার্কটা তৈরি হলো, তখন সেটাকে বলা থাকে কনভেনশন। আর প্রোটোকল কাকে বলে? সেই দেশগুলো যখন সেগুলো লিগালি সাইন করলো যে হ্যাঁ আমরা এগুলো মেনে চলবো, এগুলোকে আমরা মানবো, আমাদের দেশে ইমপ্লিমেন্ট করব, তখন সেটাকে হয়ে গেল প্রোটোকল। তাহলে প্রথম কনফারেন্স, কনফারেন্স থেকে হলো কনভেনশন, কনভেনশন যখন মানুষ সাইন করছে তখন সেটা হয়ে গেল কি? প্রোটোকল। তো এটা একটা সিকোয়েন্স। তো এই প্রোটোকল জিনিসটা থাকাটা খুব দরকার, কারণ প্রোটোকল মানে সেখানে একটা লিগালি বাউন্ডেশনের একটা ব্যাপার আসবে। কী আসবে? কোনো দেশ, ধর আমাদের দেশে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার গিয়ে কোনো একটা জায়গায় ধর সাইন করলো কোনো একটা প্রোটোকলে, তার মানে আমাদের দেশ সেটা মানতে বাধ্য, আমাদের দেশে যারা জনগণ আছে তারা সেটাকে মানতে বাধ্য, তাই তো। কারণ এটা লিগালি একটা লিগাল হয়ে গেল ব্যাপারটা, ইলিগাল নয় বা কেউ মুখের কথা নয়, এটা লিগাল হয়ে গেল, মানে তোকে এটা মেনে চলতেই হবে, তাই তো। তো সেরকম লিগালি যদি কোনো রকম কনভেনশন বা প্রোটোকল যদি না আসে, তাহলে মানুষ কেন সেই পরিবেশকে মানবে? কারণ এমনি কোনো কাজ হয় না, তাহলে আবার লিগালি না করলে তাহলে তো মানবে না। তো লিগালি করার জন্য প্রথম যে কনভেনশনটা এসেছিল পৃথিবীতে, প্রথম কনভেনশন যেটা ছিল তার নাম হচ্ছে UNCHE, শর্ট ফ্রম UNCHE, ইউনাইটেড নেশন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, যেটা হয়েছিল হেল্ড ইন স্টকহোম, যেটাকে আমরা স্টকহোম ছোটো করে স্টকহোম কনফারেন্সও বলি। 1972-তে হয়েছিল। কত সালে? 1972 প্রথম কনফারেন্স। যদি পরীক্ষা আসে হুইচ অফ দ্য ফলোইং কনভেনশন ইজ দ্য ফার্স্ট কনভেনশন অফ দ্য ওয়ার্ল্ড রিগার্ডিং টু দ্য এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে UNCHEও নাম পরীক্ষা দিতে পারে, স্টকহোম কনফারেন্সেরও নাম দিতে পারে, অথবা ইউনাইটেড নেশন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এই পুরো নামটাও দিতে পারে। যেটা কত সালে হয়েছিল? 1972-তে হয়েছিল। কত সালে হয়েছিল? 1972, 1972। কারণ ওই 1972-এর এই সময়টা থেকেই এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে শুরু হতে স্টার্ট করলো। তো এই এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার কথা যখন UNCHE-তে এলো, তো UNCHE-তে প্রথম যে কথাটার কথা বলা হয়েছিল, যার প্রধান উদ্দেশ্য ছিল যে এনভায়রনমেন্টের যে সমস্ত কম্পোনেন্টগুলো রয়েছে, যেমন তার যে সমস্ত পশু পাখি প্রাণী যারা রয়েছে, তাদেরকে আমাদের কী করতে হবে? তাদেরকে কনজার্ভ করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হবে। কনজার্ভ করে তাদেরকে কী করতে হবে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হবে, তাই তো। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে গেলে দেখ, এনভায়রনমেন্টটা একটা বড় ব্যাপার, এনভায়রনমেন্ট একটা বড় অ্যাসপেক্ট। তো এনভায়রনমেন্টের মধ্যে অনেক কিছু আছে, ওয়াইল্ড লাইফ আছে, তাই তো, অ্যানিমেলস আছে, তারপর হচ্ছে প্লান্ট রয়েছে, অনেক কিছু রয়েছে। তো প্রত্যেকটার তো আলাদা, মানে UNCHE কী হচ্ছে? UNCHE একটা কনভেনশন যেখানে বললো আমরা এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করবো, একটা বড় ব্যাপার। সেই এনভায়রনমেন্টের মধ্যে তো অনেক ছোটো ছোটো জিনিস রয়েছে, তাই প্রত্যেকটা ছোটো ছোটো জিনিসকে প্রোটেক্ট করার জন্য আলাদা আলাদা করে কনভেনশন এলো। যেমন ধর ওয়াইল্ড লাইফকে মানে ওখানে ওয়াইল্ড লাইফকে কনজার্ভ করার জন্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এলো, সবই UNCHE-র আন্ডারে, কিন্তু তার একটা আলাদা পার্ট যেখানে কি বলছে, এই পুরোটা ধর UNCHE যেখানে বললো আমরা এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করবো, তার মধ্যে বললো আচ্ছা আরেকটা গ্রুপ বললো আমরা দেখবো তাহলে ওয়াইল্ড লাইফকে কী করে প্রোটেক্ট করা যায়, আমরা সেটা নিয়ে আলোচনা করবো। তাহলে সেই জন্য তখন তৈরি হলো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। কী বলা হয়? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, যেটাও 1972-তেই এসেছিলো, ঠিক আছে। তো
তো এবার আমরা যদি দেখি তাহলে সংবিধানেও আমাদেরকে তখন আলোচনা হলো, আচ্ছা সংবিধানেও তো আমাদের তাহলে এই এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার কথা থাকতে হবে, কারণ এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার কথা যদি কনস্টিটিউশনালাইজড না হয়, প্রতিটা দেশের কনস্টিটিউশনে যদি লেখা না থাকে, লোকে বলবে সংবিধানে নেই তাহলে আমরা মানবো কেন। তাহলে সংবিধানও কিন্তু এই মানে কনস্টিটিউশনও কিন্তু আমাদের এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার কথা ওখানে বলা হতে শুরু করলো। যেমন কত নম্বর ধারাগুলো মনে রাখতে, অ্যামেন্ডমেন্টগুলো মনে রাখতে হবে, আর্টিকেল 48A, আর্টিকেল 51A আর আর্টিকেল 21, এই তিনটে আর্টিকেলের মধ্যে অ্যামেন্ডমেন্টের মধ্যে এনভায়রনমেন্ট রিলেটেড কথাবার্তা বলা হয়েছে। কটা? আর্টিকেল 48A, আর্টিকেল 51 আর একটা হচ্ছে আর্টিকেল 21। তো আর্টিকেল 51A বলছে কি, প্রতিটা আর্টিকেলে অ্যামেন্ডমেন্টে আলাদা আলাদা কথা আছে। যেমন আর্টিকেল 51A কি বলছে, ইট শ্যাল বি দ্য ডিউটি অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। মানে কি বলছে, বাংলা কেউ কি দাঁড়ায়, আমাদের দেশের প্রতিটা নাগরিকের উচিত আমাদের এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা, যেটা আর্টিকেল কত নম্বরে বলা হয়েছে, 51A। ইট শ্যাল বি দ্য ডিউটি অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। ওকে, আর্টিকেল 48A কি বলা হচ্ছে, দ্যাট স্টেট শ্যাল এন্ডিভোর, মানে স্টেটের উচিত টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট। ওখানে বলছে দেশের নাগরিকদের উচিত প্রোটেক্ট করা 51A, আর 48A বলছে দেশের সরকারের উচিত যে আমাদের পরিবেশকে প্রোটেক্ট করা। আর আর্টিকেল 21 লাস্ট আর্টিকেলে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রাইট টু হেলদি এনভায়রনমেন্ট, মানে আমরা হেলদি এনভায়রনমেন্ট আমরা যেটা পেতে পারি তার একটা রাইট, তার একটা লিগালি অনুমোদন যাকে বলে, লিগালি একটা যেটাকে মেনে চলা আমাদের উচিত, রাইট টু হেলদি এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো এইরকমভাবে যখন এনভায়রনমেন্ট নিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম চলছিল, তো এনভায়রনমেন্ট নিয়ে যখন এই যে বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে, তো এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য তো একটা অথরিটি বানাতে হবে, যারা সমস্ত ফ্রেমওয়ার্ক বানাবে। ধর আমাদের দেশে তো একটা বা বিভিন্ন দেশে আমি বলে দিলাম, সরকার বললো আচ্ছা তোমরা কেউ পুকুরে নোংরা ফেলবে না, তাই তো, কিন্তু সেই পুকুরে নোংরাটা কেউ ফেলছে কিনা তার দেখার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থাকতে হবে তো, তাই তো। তো সেই জন্য তখন তৈরি করা হলো 1972 এর পর ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, DOE, 1980, যার নাম পরবর্তীকালে না রাখা হয় MOEF। এই যে MOEF এ ভ্যাকেন্সি বেরোয় মাঝে মধ্যে, দেখবি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, পুরো নাম MOEF, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এরা কি করে, এনভায়রনমেন্ট রিলেটেড সরকার যত প্ল্যানিং করে, যত প্রমোশন করে, সেগুলোকে কোঅর্ডিনেট করা, সেগুলোকে বাস্তবে ইমপ্লিমেন্ট করা, এগুলো সব কাজ করে MOEF। এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহু জায়গায় প্রশ্নটা এসছে যে এনভায়রনমেন্ট রিলেটেড বিভিন্ন প্রোটোকলগুলোকে কে ইমপ্লিমেন্ট করে বা কে সেগুলোকে তদারকি করে, কে করে, MOEF, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, এমনকি আমাদের যে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম UNEP রয়েছে, সেই UNEP-এরও কিন্তু হেড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট হচ্ছে MOEF, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? ইয়েস অর নো? ওকে, তো এইবার যখন এরকম ধরনের ঘটনা ঘটছিল, তো একের পর এক বিভিন্ন ধরনের, আমি কি বললাম, বিভিন্ন ধরনের মানে UNCHR বললো পুরো এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার কথা। তো শুধুমাত্র পুরো এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করলে তো চলবে না, মানে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার সাথে সাথে আমাদের কী করতে হবে, এনভায়রনমেন্টের বিভিন্ন কম্পোনেন্টগুলোকে প্রোটেক্ট করতে হবে। তাহলে প্রথম 1972 ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করার জন্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট চলে এলো। তারপর এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে কী বলা হয়েছে, 1972-তে বলা হয়েছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের কাজ হচ্ছে আমাদের যত ওয়াইল্ড লাইফ রয়েছে, যত ওয়াইল্ড লাইফ মানে বুঝিস তো সবাই, যত ওয়াইল্ড লাইফ রয়েছে সেই ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করা, তাকে যাতে যে কেউ গিয়ে মেরে টেরে না দিতে পারে তার জন্য একটা লিগাল ব্যবস্থা করা। আরেকটা হচ্ছে ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, এগুলো তৈরি করতে হবে যাতে বেশি করে মানুষ, মানে যে বেশি করে ওয়াইল্ড লাইফ আরও যেটা প্রমোট করা যায়, তারা যাতে শান্তিতে থাকতে পারে। এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের কাজ। কত সালে এসেছিল? 1972। পরীক্ষায় এগুলো কীরমভাবে দেয়, বিভিন্ন অ্যাক্টগুলো পরীক্ষা দিয়ে দেবে র্যান্ডম, বলবে সাল অনুযায়ী সেগুলোকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাও। ঠিক আছে, তো সাল ইজ ভেরি ইম্পর্টেন্ট, কবে হলো, কবে অ্যামেন্ডমেন্ট হলো, সব ইম্পর্টেন্ট। কত সালে তৈরি হলো, কত সালে অ্যামেন্ডমেন্ট, একটা থাকে কত সালে হলো, আর একটা হলো কত সালে অ্যামেন্ডমেন্ট হলো, মানে কত সালে সেটা বাস্তবে অ্যাপ্লাই করা হলো। যেমন দেখ, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট হচ্ছে 1972-তে হয়েছে, কিন্তু এটা বাস্তবে অ্যাপ্লাই করা হয়েছে কবে, 1982-তে, না তার 10 বছর পরে গিয়ে। মানে পরীক্ষা দিয়ে দেবে হুইচ অফ দ্য ফলোইং ইয়ার দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অ্যামেন্ডেড, তাহলে সেটা কত হবে, 1972 হবে না, কিন্তু তখন সেটা হবে কত, 1982, রাইট। তো এরপর তা শুরু হলো এদিকে টাকা, তো তাতে কি হলো যে এইবার ওয়াইল্ড লাইফের সাথে সাথে আমাদের কী শুরু হলো, তাহলে আরেকটা এনভায়রনমেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান কি, জল।
ওয়াটার, তাহলে ওয়াটারকে প্রোটেক্ট করতে হবে, তাই জন্য তখন চলে এলো ওয়াটার অ্যাক্ট। কত সালে এলো? 1974। কত সালে এলো? 1974। 72-এর পর 74, 1974, যেখানে ওয়াটার অ্যাক্ট এলো। কি এলো? ওয়াটার অ্যাক্ট এলো। এবার এই ওয়াটার অ্যাক্টও করে দিল। তাহলে ওয়াটার অ্যাক্টকে তো ধর বললো, ওয়াটার অ্যাক্টে কী বলা হলো? কেউ নদীতে কোনো নোংরা ফেলবে না, কেউ পুকুরে কোনো দূষণ করবে না, এই ধরনের কাজগুলো কেউ করবে না। তো এই ধরনের জলাশয়গুলোকে অ্যাকচুয়ালি রক্ষা করার জন্য মেন যে জিনিসটা দরকার, সেটা কি দরকার? যে একটা অথরিটি দরকার যে জিনিসগুলোকে দেখবে, যে নদী থেকে নোংরা ফেলছে কিনা বা নদীকে ক্লিন করা, রিভার হেলথ নিয়ে কাজ করা। তার দায়িত্ব কাকে দেওয়া হয়? সিপিসিবিকে, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, যেটা একটা স্ট্যাচুইটারি অর্গানাইজেশন। কেউ আবার ভাবিস না সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড মানে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে চালনা করে, তা নয়। এটা কিন্তু একটা স্ট্যাচুইটারি অর্গানাইজেশন, নিজস্ব একটা অটোনোমাস বডি, ঠিক আছে? তো এটা কিন্তু স্টেট গভর্নমেন্টের আন্ডারে নয়, সেন্ট্রাল গভর্নমেন্টেরও নয়। এটা কিন্তু কি হয়? এটা স্ট্যাচুইটারি বা অটোনোমাস বডি এটা, ঠিক আছে? যেটা হচ্ছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, সিপিসিবি, রাইট? যার চেয়ারপারসন এখন কে বর্তমানে? কল্যাণ রুদ্র, তাই তো? তো এবার হচ্ছে এই সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের প্রথম কাজ কী ছিল? ওয়াটার পলিউশনকে কন্ট্রোল করা, যেটা 1974-এ এসেছিল। পরবর্তীকালে 1981 তখন এলো এয়ার অ্যাক্ট। তারা দেখলো যে এনভায়রনমেন্টের মধ্যে যদি আমরা বাঁচতে যাই, শুধুমাত্র ওয়াটারকে পলিউশনকে কন্ট্রোল করলে চলবে না, আমাদেরকে এয়ার পলিউশনকেও কন্ট্রোল করতে হবে। তার জন্য কি তৈরি হলো? 1981-এ এয়ার অ্যাক্ট এলো। আর এই এয়ার অ্যাক্ট যে তৈরি হলো, সেই এয়ারকে পলিউশনের কন্ট্রোলার থেকে রক্ষা করার দায়িত্ব কাকে দেওয়া হলো? সিপিসিবিকে দেওয়া হলো, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। তাহলে সিপিসিবির আন্ডারে প্রথম গেল কি? ওয়াটার অ্যাক্ট 1974, এয়ার অ্যাক্ট এলো 1981-এ। তাহলে সিপিসিবির প্রথম কাজ ছিল কি? ওয়াটার পলিউশনকে কন্ট্রোল করা। নেক্সট কাজ ছিল কি? এয়ার পলিউশনকে কন্ট্রোল করা, 1974 আর 1981। এরকম যখন চলতে থাকলো, 1974, 81 এর ধরনের ঘটনা যখন চলতে থাকলো, তো চলতে ঘটনাটা কীরকম হলো? চলতে ঘটনাটা এরকম জায়গাতে পৌঁছালো যে একটা দুর্ঘটনা ঘটে গেল। ভোপাল যেখানে আছে, ভোপাল চিনিস তো? হ্যাঁ, তো ভোপালে কি হয়েছিল? সে সময় একটা রাসায়নিক কারখানা থেকে আর কি, টেস্ট ল্যাব থেকে, সেখানে মিথাইল আইসোসাইনেট গ্যাস বেরিয়ে গেছিলো, যেটাকে বলে চেরনোবিল ডিজাস্টার, এখন সামথিং কিছু একটা বলে। তো সেই যে ঘটনাটা যে ঘটলো, তার ফলে প্রচুর মানুষের ক্ষতি হয়েছিল, প্রচুর লোক মারা গেছিলো, তাই তো? এনভায়রনমেন্টের বিশাল ড্যামেজ হয়েছিল। তখন দেখলো যে টুকটুক করে যে আমরা একবার ওয়াটারকে কন্ট্রোল করছি, এয়ারকে কন্ট্রোল করছি, ওয়াইল্ড লাইফকে কন্ট্রোল করছি, এই করলে চলবে না। আমাদেরকে এগুলোকে কন্ট্রোল করার জন্য কি করতে হবে? একটা ছাতা বানাতে হবে। ছাতা কী বানাতে হবে? ওটা ছাতা, যে ছাতার আন্ডারে এই ওয়াটার অ্যাক্ট, এয়ার অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, টাইগার অ্যাক্ট, এলিফ্যান্ট অ্যাক্ট, মানে যত অ্যাক্ট আছে সবগুলোকে এর মধ্যে নিয়ে আসতে হবে, জুড়ে দিতে হবে, যাতে একটা ছাতার নিচে সব কিছু হয়ে যায়। মানে এমন একটা বিল্ডিং বানাতে হবে যে বিল্ডিংয়ে লোকে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ যেন একটা বিল্ডিংয়ের মধ্যে হয়, ঠিক আছে? তার জন্যই বানানো হলো এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট ইন দ্য ইয়ার 1986। কত নম্বর আর্টিকেলে এটার কথা বলা হয়? পরীক্ষায় এসেও গেছে, আর্টিকেল 48A। 48 মানে কোনটা? ইট শ্যাল বি দ্য স্টেট শ্যাল এন্ডিভিওর টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, স্টেটের দায়িত্ব, তাই তো? তো আর্টিকেল 48-এ এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টের কথা বলা হয়। তাহলে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট কার ফলে তৈরি হয়েছিল? এর আগে একটা বড় মাপের কাজ কোনটা হয়ে গেল? UNCHC, মানে স্টকহোম কনফারেন্স। তো স্টকহোম কনফারেন্সে যে ডিসিশনগুলো নেওয়া হয়েছিল যে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করব, সাস্টেনেবল ডেভেলপমেন্ট করব, সেইগুলোকে বাস্তবে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কে নিল? এবার EPA নিল, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986-এ, ঠিক আছে? তো এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ছিল। প্রথম রুলস যেটা ছিল, ওই UNCHC বা স্টকহোম কনফারেন্সে যেই সমস্ত বিষয়গুলো হয়েছিল সেগুলোকে বাস্তবে অ্যাপ্লাই করা, সেগুলোকে কি করা? বাস্তবে অ্যাপ্লাই করা, যাতে মানে ওই জিনিসগুলো যাতে সবাই মেনে চলে, এক নম্বর। দ্বিতীয়ত কী কাজ ছিল? দ্বিতীয় কাজ হচ্ছে, এতদিন আমরা খুব জেনারেল আমরা সবসময় বলেছি এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করো, তো স্পেসিফিক টাইপ অফ এনভায়রনমেন্টাল কম্পোনেন্ট নিয়ে খুব কমই আলোচনা হয়েছে, তাই তো? দু একটা হয়েছে, বেশি নয়। তো এরা কি করছে? এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টে বিভিন্ন রকম স্পেসিফিক টাইপ অফ পলিউশনগুলোকে নিয়ে আলোচনা করা হয়, মানে স্পেসিফিক ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, তারপর হচ্ছে নয়েজ পলিউশন, এরকম বিভিন্ন ব্যাপারগুলোকে নিয়ে স্পেসিফিক টাইপ অফ পলিউশনগুলোকে নিয়ে আলোচনা করা হলো। আরেকটা ব্যাপার এখানে বলা হলো যে যারা এনভায়রনমেন্টাল, মানে এই যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টের একটা অ্যাক্ট, মানে একটা বইয়ের মতো, ঠিক আছে, যেখানে অনেক রুলস রেগুলেশন লেখা থাকে। এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টে 26খানা সেকশন, 4খানা চ্যাপ্টার ছিল। কতগুলো? 26খানা সেকশন, 4খানা চ্যাপ্টার। এর মধ্যে 15 নম্বর সেকশন, 15, কত নম্বর? 15 নম্বর সেকশনে কি বলা হলো? এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টে বলা হলো যে যারা এনভায়রনমেন্টকে মানে এই যে কন্ট্রোল করা, এটাকে মানবে না, মানে রুলসগুলোকে মেনে চলবে না,
তাদেরকে শাস্তি দেওয়া হবে। কীরকম শাস্তি? মিনিমাম করে 5 বছরের জন্য জেল আর 1 লাখ টাকা জরিমানা, হয়তো দুটোর মধ্যে একটা বা দুটোই হতে পারে, ঠিক আছে? তো এই ধরনের ব্যাপারটা এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টে এসেছিল, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? ওকে, তো নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টের পর, আচ্ছা এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টের আগে আরও দুটো অ্যাক্ট এসেছিল, একটুখানি বলে দিই। তাহলে প্রথম থেকে যদি আমরা সাজাই, প্রথমে এলোকে আরেকবার আমি তাহলে রিভাইজ করে নিই। প্রথম থেকে সাজালে প্রথমে এসেছিল কে? UNCHE, ইউনাইটেড নেশন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, হেল্ড ইন স্টকহোম 1972-তে। তারপরে হলো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972-তে। তারপরে হলো ওয়াটার অ্যাক্ট 1974-এ, তাই তো? তারপর একটা অ্যাক্ট এলো কি, যেটা হচ্ছে এয়ার অ্যাক্ট হলো 1981। আর একটা সিমিলার টাইপ অফ সময় ফরেস্ট অ্যাক্ট এলো। কী বললাম? ফরেস্ট অ্যাক্ট কত সালে? 1980-তে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট কিন্তু এগুলো সব পরে এলো, আগে এগুলো চলে এলো ছোটো ছোটো খুচরোগুলো, এই খুচরোগুলোকে নিয়ে তৈরি হলো এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। তাহলে ফরেস্ট অ্যাক্ট এলো কত সালে? 1980, যেখানে ফরেস্টকে কেউ যেন না কাটতে পারে, রিজার্ভ ফরেস্টগুলোকে আরও বেশি করে রিজার্ভ ফরেস্ট বানানো। রিজার্ভ ফরেস্ট মানে যেখানে লোকজন সহজে ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না, সরকার যেটাকে নিজের তদারকি করে, তাই তো? এগুলো পড়েছিস তো টোপোশিটে, রিজার্ভ ফরেস্ট, প্রোটেক্টেড ফরেস্ট, PF, RF থাকে তো টোপোশিটে লেখা। তো এই হচ্ছে রিজার্ভ ফরেস্টের পরিমাণকে বাড়ানোর কথা বলা হয়, ঠিক আছে? তো নেক্সট একটা এলো, সেটা হচ্ছে প্রজেক্ট টাইগার। প্রজেক্ট টাইগার এলো কত সালে? 1973-তে। এগুলো কিন্তু সব এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টের আগে, কারণ এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট আসার পর এগুলো সবকটাকে কী করলো? একটা নিজস্ব জায়গায় ছাতার মাথায় নিয়ে এলো, ঠিক আছে? তো এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টে, এই ফরেস্ট অ্যাক্টের পর ওই সময় যেটা একটা হলো 1973-তে প্রজেক্ট টাইগার। প্রজেক্ট টাইগারে কী করা হলো? প্রজেক্ট টাইগার প্রথম কোথায় হলো? প্রজেক্ট টাইগার মানে টাইগারকে কনজার্ভ, মানে টাইগারকে যেন কেউ শিকারি গিয়ে হট করে গুলিফুলি করে দিল যাতে না করতে পারে, তার জন্য প্রজেক্ট টাইগার নিয়ে আসা হলো। এটা প্রথম কোথায় শুরু হয়েছিল? ঝাড়খণ্ডের পালামৌ টাইগার রিজার্ভে এটা প্রথম শুরু হয়েছিল ইন দ্য ইয়ার 1973। কত সালে? 1973-তে ঝাড়খণ্ডের পালামৌ টাইগার রিজার্ভে। ইজ ইট ক্লিয়ার? তো এই ঝাড়খণ্ডে পালামৌ টাইগার রিজার্ভে যখন প্রজেক্ট টাইগারটাকে লঞ্চ করা হলো, তখন একটা স্ট্র্যাটেজি নিয়ে আসা হলো। কীরকম স্ট্র্যাটেজি? কোর অ্যান্ড বাফার স্ট্র্যাটেজি। কী স্ট্র্যাটেজি? কোর, বাফার। কোর বাফার মানে বুঝিস? কোর মানে হচ্ছে একটা জঙ্গলের একদম মেন এরিয়া, যেখানে বাঘেরা থাকবে, বাইরের থেকে কাউকে ওখানে ঢুকতে দেওয়া যাবে না। বাফার এরিয়া বলতে যেখানে ট্রাইবাল পিপলরা থাকবে, কিন্তু কিছু কিছু বাঘ যারা বিক্ষিপ্ত হয়ে যাবে, এখান থেকে ছড়িয়ে ছিটিয়ে যায়, তারা হয়তো এই বাফার জোনে থাকবে। এই জন্যই দেখবি সুন্দরবনে বাফার এরিয়াতে যারা লোকজন বসবাস করে, তাদের কি মাঝে মধ্যে বাঘের আক্রমণে অনেক মানুষের মৃত্যু হয়। তো সেটা কী জোন মনে পড়ছে? বাফার জোন। কোর জোনে মানুষ কিন্তু ঢুকতে পারে না, ওটা একদম প্রোটেক্টেড, ঠিক আছে? কোর অ্যান্ড বাফার, ওকে? তো এবার প্রজেক্ট টাইগার যে তৈরি হলো, কোথায় হলো? ঝাড়খণ্ডে পালামৌ টাইগার রিজার্ভে। তো প্রজেক্ট টাইগারকেও তো আমাদেরকে প্রোটেক্ট করতে হবে, তার জন্য একটা অথরিটি চাই। যেমন ওয়াটার অ্যাক্ট, এয়ার অ্যাক্ট থেকে প্রোটেক্ট করার জন্য CPCB এলো, তেমনি প্রজেক্ট টাইগারকেও তো কন্ট্রোল করার জন্য একটা অথরিটি চাই। কে অথরিটিটা করবে? তার জন্য NTCA তৈরি করা হলো। NTCA এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। নাম কি? ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। মানে ডিসেম্বর 2005-এ এটা তৈরি করা হয়, ঠিক আছে? তো এবার গল্পটা হচ্ছে কি, এটা কিভাবে তৈরি হলো দেখ। প্রথম তাহলে কে তৈরি করলো? আমাদের তাহলে কে ছিল প্রথম? কে ছিল প্রথম? হচ্ছে UNCHE, ওই যে এনভায়রনমেন্ট রিলেটেড প্রোটোকল হলো, সেখান থেকে প্রজেক্ট টাইগার হলো। প্রজেক্ট টাইগারকে আবার প্রোটেক্ট করার জন্য কে তৈরি করলো? NTCA, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, ওকে? এটা কোথায় হচ্ছে? ঝাড়খণ্ড পালামৌ টাইগার রিজার্ভে। ইজ ইট ক্লিয়ার? ওকে, তো নেক্সট হচ্ছে আবার আরেকটা পড়বো, যেটা সেটা হচ্ছে প্রজেক্ট এলিফ্যান্ট। কী পড়বো? প্রজেক্ট এলিফ্যান্ট। প্রজেক্ট এলিফ্যান্টটা কিন্তু EPA এর পরে এসেছিল, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টের পরে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট হচ্ছে 1986, প্রজেক্ট এলিফ্যান্ট হচ্ছে 1992। তো প্রজেক্ট এলিফ্যান্টে কী বলা হয়? এলিফ্যান্টকে প্রোটেক্ট করার কথা বলা হয়, হাতিকে প্রোটেক্ট করতে হবে। হাতিকে যেন কেউ মানে এলিফ্যান্ট করিডোরের মধ্যে যখন এলিফ্যান্ট যাবে, কেউ যেন তাকে গুলিফুলি করে মেরে না দিতে পারে, এটাকে বলে প্রজেক্ট এলিফ্যান্ট, ঠিক আছে? তো হ্যাঁ, সব ওই UNCHE পরপর হচ্ছে এগুলো। হ্যাঁ, প্রজেক্ট এলিফ্যান্টটা কিন্তু আর EPA এর আন্ডারে ছিল না, কারণ EPA এসছে 1986-এ, আর প্রজেক্ট এলিফ্যান্ট হচ্ছে 1992-তে। তো ন্যাচারালি ওর পর তাহলে কী করে ওগুলো থাকবে? 1986-এর আগে যে প্রোটোকলগুলো সব কটাই এই EPA এর আন্ডারে, ঠিক আছে? তো এবার প্রজেক্ট এলিফ্যান্ট হচ্ছে 1986-এ এলো, তো এই 1992-তে হলো, যেখানে কী হচ্ছে? টাইগারকে প্রোটেক্ট করার কথা বলা হয়, তাই তো? তো মানে এদের দুটো কাজ ছিল, যে টাইগারকে যাতে কেউ হট করে গিয়ে, এই টাইগার বলছি, এলিফ্যান্টকে যাতে হট করে গিয়ে কেউ যাতে না মারতে পারে, সেটা একটা দেখা। আর একটা হচ্ছে ওভার দ্য টাইম একটা ট্রেন্ড অ্যানালিসিস করা, যেটাকে বলে টাইম সিরিজ অ্যানালিসিস, লিনিয়ার ট্রেন্ড, তাই তো? যে
আজকে কতটা, এই বছর কতটা হাতি রয়েছে, পরের বছর কতটা, তারপরের বছর কতটা, যেন ওভার দ্য টাইম ট্রেন্ডটা যেন কমে না যায়, ঠিক আছে, যেন ঠিকঠাক থাকে। এই ট্রেন্ড অ্যানালিসিসটা করা হয় প্রজেক্ট এলিফ্যান্টে। আবার প্রজেক্ট এলিফ্যান্টকে দেখাশোনার জন্য একটা অথরিটি তৈরি করা, যেমন প্রজেক্ট টাইগারের জন্য তৈরি করা হলো এনটিসিএ, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। প্রজেক্ট এলিফ্যান্টের জন্য তৈরি করা হলো মাইক প্রোগ্রাম, MIKE, মাইক। মাইকের ফুল ফর্ম হচ্ছে মনিটরিং অফ ইললিগাল কিলিং অফ এলিফ্যান্ট, মনিটরিং অফ ইললিগাল কিলিং অফ এলিফ্যান্ট। এটা তৈরি হয়েছিল কত সালে? 2003 সালে। ওকে, এটা কত সালে তৈরি হলো? 2003 সালে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যেটা আমরা পড়বো, নেক্সট হচ্ছে কি পড়বো, নেক্সট হচ্ছে যেটা, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি বায়োডাইভার্সিটি। নেক্সট আমরা যে একটা পড়বো সেটা মনিটরিং অফ ইললিগাল কিলিং অফ এলিফ্যান্ট, মনিটরিং অফ ইললিগাল কিলিং অফ এলিফ্যান্ট, ঠিক আছে। এবার একটা জিনিস দেখ, 2002 সালে একটা অ্যাক্ট এলো যাকে বলে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট। এই ঘটনাটা একটু ছোট্ট করে আগের কিছু উদাহরণ না দিলে তোদের হবে না। বিষয়টা হচ্ছে কি, বায়োলজিক্যাল ডাইভার্সিটি 2002, ঠিক আছে, 2002, হ্যাঁ, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002, রাইট। তো বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট ঘটনাটা কি একটুখানি তোরা সবাই শোন ব্যাপারটা। প্রথম আমাদের আর্থকে কনজার্ভ করার জন্য, মানে আর্থকে প্রোটেক্ট করার জন্য একটা কনফারেন্স হলো, যে কনফারেন্সের নাম হচ্ছে রিও ডি জেনিরিওতে হয়েছিল, তাই তো। সেই রিও ডি জেনিরিওকে বলা থেকে আর্থ সামিট বলে উল্লেখ করা, তাই তো। কত সালে হয়েছিল? 1992 সালে রিও ডি জেনিরিওতে হয়েছিল, তাই তো। এর আবার 10 বছর পর পর এটা হয়। 1992 পর 2000 কত হবে বল? 2002, তারপর কত হবে? 2012। রিও প্লাস 10, রিও প্লাস 20, তাই তো। তো রিও প্লাস 10টা কোথায় হয়েছিল? জোহেনেসবার্গ। আর রিও প্লাস 20 কোথায় হয়েছিল? আবার রিও ডি জেনিরিওতেই হয়েছিল। তো এখানে কিছু কিছু জিনিসকে বলা হয় যে এই আর্থ সামিটে আমরা কিছু কিছু জিনিসকে প্রোটেক্ট করব। কোন কোন জিনিসগুলোকে প্রোটেক্ট করব? যার মধ্যে প্রথমে এলো ক্লাইমেটকে প্রোটেক্ট করার কথা। UNFCCC, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, UNFCCC। এই UNFCCCর আন্ডারে কিন্তু প্রতি বছর মিটিং হয়, যেখানে কিয়োটো প্রোটোকল, প্যারিস অ্যাগ্রিমেন্ট, এই ধরনের অ্যাগ্রিমেন্টগুলো কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। আরেকটা ছিল এজেন্ডা 21, ঠিক আছে। তারপর ছিল UNFCCC, ছিল এজেন্ডা 21 ছিল। আর এটা ছিল CBD, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। বায়োলজিক্যাল ডাইভার্সিটি মানে আমাদের যত জীববৈচিত্র্য রয়েছে তাকে কনজার্ভ করার কথা বলা হয়, কনজারভেশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। কত সালে? 1992 সালে। কার আন্ডারে? আর্থ সামিটের মাধ্যমে, তাই তো। তো 1992তে আর্থ সামিটে যে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি তৈরি হয়েছিল তাকে তো বাস্তবে ইমপ্লিমেন্ট করতে হবে। তার জন্য কি তৈরি হলো 2002 সালে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট। এটা কিন্তু আবার UNCHR আন্ডারে নয়, কিন্তু এটা কার আন্ডারে? CBD মানে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি আন্ডারে। আবার CBD কার আন্ডারে? রিও বা আর্থ সামিটের আন্ডারে 1992। সিকোয়েন্সটা বুঝতে পারছিস তো? এবার যেটা হচ্ছে, তাহলে এটা কি গেল? বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট। এদের কাজ হচ্ছে কি, ওই যে বায়োলজিক্যাল ডাইভার্সিটিকে কম্পোনেন্টগুলোকে রক্ষা করা এবং তাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা। ওকে, তো নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ভালচার প্রোগ্রাম। ভালচার মানে জানিস? ভালচার কাকে বলে জানিস? ভালচার মানে একটা ধরনের পাখি আর কি, এরকম লম্বা মুখ মতো থাকে, ভালচার। দেখি নেটে সার্চ করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে শকুনের মানে একদম কি বলতো, মানে ওটা একদম একটা স্পিসিস আর কি, মানে সাংঘাতিক আর কি। তো ভালচারের ব্যাপারটা কি হয়েছে, ভালচারের কিন্তু অনেক রকম, মানে ভালচার আস্তে আস্তে মরে যাচ্ছে। কেন মরে যাচ্ছে? এটাকে স্টাডি করে দেখা গেছিলো যে কেওলাডিও ঘানা ন্যাশনাল পার্ক যেটা রয়েছে, কোথায় রয়েছে কেওলাডিও ঘানা ন্যাশনাল পার্ক? রাজস্থানে, যেটা হচ্ছে বার্ড স্যাঞ্চুরি। কতগুলো ন্যাশনাল পার্কের নাম খুব মনে রাখবি, কেওলাডিও ঘানা ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে রণথম্বর যেটা টাইগার রিজার্ভের জন্য বিখ্যাত রাজস্থানে, সারিকা ন্যাশনাল পার্ক, কেওলাডিও ঘানা, এইগুলো সব হচ্ছে রাজস্থানের ন্যাশনাল পার্ক, তাই তো। তো এই কেওলাডিও ঘানাতে বার্ড সেঞ্চুরি, মানে বার্ড ওখানে পোষা হয়। তো বার্ড সেঞ্চুরিতে দেখা গেল এই ভালচার আস্তে আস্তে এরা মরে যাচ্ছে। কেন মরছে? তার জন্য একটা সারকে পাওয়া গেল যার নাম হচ্ছে ডাইক্লোনিফেক সোডিয়াম, মানে মেলাক্সিকাম অল্টারনেটিভ, যেটাকে বলা থেকে গ্লাইকোনিফেক সোডিয়াম। মানে এক ধরনের কীটনাশক, যে কীটনাশকটা কি করা হচ্ছে তোর কৃষিকার্যে, মানে কি বলে এগ্রিকালচারে বেশি ইউজ করা হচ্ছে, যেটা ওদের পেটে চলে যাচ্ছে, মানে ভালচারদের। সেটা কি ওদের কিডনিটাকে ড্যামেজ করছে, এই ডাইক্লোনিফেক সোডিয়ামটা। তার ফলে এটাকে প্রোটেক্ট করার জন্য, ডাইক্লোনিফেক সোডিয়ামকে বন্ধ করার জন্য ভালচার প্রোটেকশন প্রোগ্রাম তৈরি হয়েছিল। ওই কোথায় হয়েছিল? কেওলাডিও ঘানা ন্যাশনাল পার্কে এটা তৈরি হয়েছিল, ঠিক আছে। তো এই যে সমস্ত আমি যে প্রোটেকশন বা প্রোগ্রামগুলো পড়লাম, তো এইগুলোকে বিচার করার জন্য একটা কোর্ট দরকার, যেখানে সমস্ত কিছু বিচার হবে। যা এরা না মানলে সেখানে গিয়ে নালিশ করবো, যেন আমরা কেউ খুন টুন করলে সুপ্রিম কোর্ট হাইকোর্টে গিয়ে নালিশ করি।
তো ওদেরও একটা কোড রয়েছে যেখানে এনভায়রনমেন্ট, ওটা আমি বলছি এই মুহূর্তে সালটা আমি মনে করছি না, বলে দেবো। তো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের ক্ষেত্রে এনভায়রনমেন্ট রিলেটকে প্রোটেক্ট করার জন্য একটা কোড বানানো হয়, যে কোর্টের মধ্যে গিয়ে সমস্ত কিছু আমরা কি করতে পারবো, অভিযোগগুলোকে জানাতে পারবো। যে কোর্টের নাম হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এনজিটি, যেটা তৈরি করা হয় 2010 সালে। কত সালে? 2010 সালে। এই এনজিটিতে টোটাল মেম্বার সংখ্যা কতজন থাকে? 10 জন, মানে 20 জন মেম্বার। 10 জন হচ্ছে এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট, 1 মিনিট, 10 জন হচ্ছে এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট, ধর 20 জন বসে আছে, 20 জনের মধ্যে 10 জন হচ্ছে এনভায়রনমেন্ট স্পেশালিস্ট, যারা দেখবে আচ্ছা পরিবেশে তুমি এই ক্ষতি করেছো, পরিবেশে ওই ক্ষতি করেছো, এইগুলোকে বিচার করবে। আর বাকি 10 জন হচ্ছে লিগাল স্পেশাল, মানে আইনি জিনিসগুলো দেখে, যে এর জন্য ওকে কী শাস্তি দেওয়া উচিত, ওকে কী শাস্তি, এইগুলো হচ্ছে 10 জন, মানে টোটাল 20 জনের মেম্বার। ঠিক আছে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, এখানে হেড যিনি হন তাকে একজন মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস আছে, যখন রিটায়ার্ড করে যান তখন তাকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে কী করে দেওয়া হয়? চেয়ারপারসন করে দেওয়া হয়। আর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে ধরো তুমি আজকে কোনো অভিযোগ করলে, তার 6 মাসের মধ্যেই তোমাকে তার ফলাফল জানিয়ে দেওয়া হবে যে এটার রায় কী হলো বা তার ব্যাপার কী হলো। এবার সেই বুঝে তাকে কী মানে তাকে কি জেল হবে না তার কি হবে সেটা বিচার করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের মাধ্যমে। ওকে, সো this is for my side. Thank you. The lesson is end. Okay.